আচ্ছা, শুরু করি। আচ্ছা, বিশ্বরূপ আছিস বোধহয়। বিশ্বরূপ বা যে কেউ হোক, আমাদের নতুন একজন আমাদের জয়েন করেছে, সম্রাট পাল। সম্রাট আছিস তো এখানে? কালকে সম্রাটের সঙ্গে কথা হচ্ছিল। জয়েন করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। সম্রাটকে একটু তোদের ওই আনঅফিসিয়াল গ্রুপে একটু অ্যাড করিয়ে দিবি, আর একটু নোটস গুলো দিয়ে দিবি সম্রাটকে। ঠিক আছে? আমি সম্রাট আমার কাছে বলছিল, আমার কাছে তো অত কম্প্যাক্ট ফর্মে থাকে না। স্যার পেয়ে গেছি বিশ্বরূপ স্যার। করে দিস একটু, ঠিক আছে? সম্রাট, বিশ্বরূপ তোকে দিয়ে দেবে। স্যার পেয়ে গেছি স্যার। ও, পেয়ে গেছিস? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তো মোটামুটি তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আশা করছি কালকে রোলিং সার্কেল রেপ্লিকেশনের যে কনফিউশনটা ছিল ওটা নিয়ে আমি আর বলতে চাইছি না। আশা করছি সেই কনফিউশনটা দূর হয়েছে। ঠিক আছে? হয়েছে তো কনফিউশনটা দূর? আশা করা যায়। তাও যদি কোনো কনফিউশন থেকে থাকে তো সেটা তোরা বলতে পারিস। মানে আমার কথা হচ্ছে, যে স্ট্র্যান্ডটা ডিসপ্লেসড হয়ে যাচ্ছে সেখানেই আলটিমেটলি ডিসপ্লেসড ওয়ালা স্ট্র্যান্ডেই ফসফো ট্রান্সফারেন্স রিয়াকশনটা হচ্ছে। যার থেকে ছেড়ে আসছে সেখানে কোনো রকম কোনো ফসফো ট্রান্সফারেন্স রিয়াকশন হচ্ছে না, ওটাই অটোমেটিক প্রসেসে হচ্ছে আর কি। মানে একটা স্পন্টেনিয়াস প্রসেস, ওখানে অটোমেটিক্যালি ফসফোডাইএস্টার বন্ড ফর্ম হবে। যাই হোক, আমরা আজকে আমাদের রেপ্লিকেশন টপিকে আর ডি লুপ রেপ্লিকেশন মডেলও পাঠিয়ে দিয়েছি, ওটা তো বুঝেই গেছে। ডিসপ্লেসমেন্ট লুপও বলে, আর ডিসপ্লেসড হয়ে ডি স্ট্রাকচারকে অ্যাসেম্বল করছে বলে ওটাকে আমরা ডি লুপ বলে থাকি। আমাদের তিনটে টপিক আজকে বাকি আছে। একটা হচ্ছে, তিনটে বলতে অ্যাকচুয়ালি দুটো টপিক। একটা হচ্ছে রিপেয়ার সিস্টেম, ডিএনএ রিপেয়ার পাথওয়েজ। দুটো রিপেয়ারের কথা বলা হয়েছে, একটা বোধহয় মিসম্যাচ রিপেয়ার সিস্টেম, একটা বোধহয় এক্সিশন রিপেয়ার সিস্টেম। দাঁড়া, দেখে নিচ্ছি আমি। মিসম্যাচ রিপেয়ার, একটা এক্সিশন রিপেয়ার। এই যে CC7 ইউনিট 2 একদম আলাদা করে জাস্ট বলে দিয়েছে মিসম্যাচ অ্যান্ড এক্সপ্রেশন রিপেয়ার, দেখতে পাচ্ছিস। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা, টেলোমারেজ ফর রেপ্লিকেশন অফ লিনিয়ার এন্ডস। মানে ইউক্যারিওটিক ক্রোমোজোম জেনারেলি লিনিয়ার হয়, তো সেই লিনিয়ার এন্ড রেপ্লিকেশনের ক্ষেত্রে টেলোমারেজ কি ভূমিকা পালন করে সেটা আমরা দেখব। তো আমার মনে হয় প্রথমে রিপেয়ার সিস্টেমটা পড়ে নিই, লাস্টে আমরা টেলোমারেজের গল্পটা পড়বো। ঠিক আছে, আমরা প্রথমে রিপেয়ারটা পড়ে নিই, কি করে ডিএনএ ড্যামেজ হলে রিপেয়ার হয়। আচ্ছা, যে জয়েন করলো তাকে আর দেখতে পাচ্ছি না, আরেকবার জয়েন করতে হবে। ওকে, প্রথমে ডিরেক্টলি রিপেয়ার সিস্টেমে চলে যাচ্ছি। রিপেয়ার সিস্টেমটা একটা আমরা বই থেকে পড়বো। ঠিক আছে, দেখ ভালো করে। কাকে বলে ডিএনএ রিপেয়ার? যে কোনো জিনিসই ড্যামেজড হয়ে গেলে তাকে রিপেয়ার করার একটা ব্যাপার আসে। পার্টিকুলার এই প্রসেসের ক্ষেত্রে রিপেয়ারটা কেন সিলেবাসে যোগ করেছে বুঝলাম না। যাই হোক, যেহেতু ডিএনএ কে নিয়ে কথা, ডিএনএ এর কোনোভাবে ড্যামেজড হলে সেটাকে আমরা বলে থাকি মিউটেশন। ডিএনএ তাহলে ডিএনএ ড্যামেজ বাই আ সিরিজ অফ এজেন্টস ইনক্লুডিং কেমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল। যে এজেন্ট ডিএনএ কে ড্যামেজ করে আর্টিফিশিয়ালি, মানে বাইরে থেকে, তাকে আমরা বলি মিউটাজেন। তাহলে মিউটাজেন ইজ দ্য ডিএনএ ড্যামেজিং এজেন্ট। ওকে, ফ্রম আউটসাইড। আবার বলছি, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি। আর যে মিউটেশন কোন রকম মিউটাজেন ছাড়াই ইন নেচারে স্পন্টেনিয়াসলি হয়, তাকে আমরা বলি স্পন্টেনিয়াস মিউটেশন। ঠিক আছে? আর যে মিউটেশন বাইরের এই মিউটাজেন এজেন্টের সাহায্যে বাইরে থেকে মিউটেশনটাকে ঘটানো হয় মিউটাজেনের সাহায্যে, তাকে বলি আমরা ইনডিউসড মিউটেশন। মানে মিউটেশনটাকে ইনডিউস করা হচ্ছে সেলের মধ্যে। ঠিক আছে? তো এই মিউটাজেন দু রকমের হতে পারে, কেমিক্যাল মিউটাজেন অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল মিউটাজেন। যেমন এই যে বলছে যে কেমিক্যাল মিউটেশনের এক্সাম্পল অনেক আছে, আমি এখন এখানে আর বললাম না। 5-ব্রোমোইউরাসিল, নাইট্রাস অ্যাসিড, তারপর হাইড্রক্সিল্যামিন এটসেট্রা। ঠিক তেমন করে রেডিয়েশন হচ্ছে এক্সাম্পল অফ ফিজিক্যাল মিউটাজেন, অর বাই স্পন্টেনিয়াস রিয়াকশনস অফ দ্য ডিএনএ ইটসেলফ। ঠিক আছে? অথবা স্পন্টেনিয়াস প্রসেসেও একটা ভুল বেস ঢুকে যেতে পারে, তার ফলে ডিএনএ মিউটেশন হতে পারে, যেটা রেপ্লিকেশনের সময় এরর হতে পারে। আমরা বলি ভুল হয়ে গেছে, মিসম্যাচড হয়ে গেছে। অ্যাডেনিনের জায়গায় গুয়ানিন ঢোকার, সরি, অ্যাডেনিনের জায়গায় থায়ামিন ঢোকার কথা ছিল, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন বেস পেয়ার করে, সেই জায়গায় ঢুকে গেল অন্য কোনো বেস, তাহলে আর বেস পেয়ারিংটা হবে না। আলটিমেটলি এখানেই বলি আমরা ডিএনএ ড্যামেজড হয়ে গেল। তাহলে ডিএনএ ড্যামেজড হলে তো রেপ্লিকেশন প্রসেসটা ঠিকঠাক করে পার্সিউ হবে না। রেপ্লিকেশন যদি ঠিকঠাক না হয়, এই ভুল বার্তাটা কিন্তু
কন্টিনিউ হবে ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। অর্থাৎ সেখান থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেই প্রোটিনটাও কিন্তু ভুলভাল তৈরি হবে। ওই একটা কথা আছে বাংলায়, গোড়ায় গলদ। ঠিক আছে, গোড়া যদি খারাপ হয়ে যায়, একটা গাছের গোড়া যদি খারাপ হয়ে যায়, সেই গাছকে যতই আমি যত্ন করি না কেন সে আর বড় হবে না, বড় না হলে ফুল ফল দেবে না। তাহলে এখানেও ঠিক তাই, কি হচ্ছে, ড্যামেজ টু দ্য ডিএনএ মে কজ ব্রেকস ইন দ্য ক্রোমোজোমস অর মে ব্লক রেপ্লিকেশন। ঠিক আছে, ক্রোমোজোমকে ব্রেক করে দিতে পারে, অথবা অবভিয়াসলি তাই হবে, রেপ্লিকেশন ব্লকড হয়ে যাবে। রেপ্লিকেশন ব্লক হয়ে যাওয়া মানে কোনো প্রোটিন বা এনজাইম তৈরি হবে না। মলিকুলার বায়োলজির এই তিনটে ভাইটাল প্রসেস যদি বন্ধ হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি সেল তার বেঁচে থাকার যে রসদ সেটা আর পাবে না, and ultimately results in the death of the cell. Okay, some types of DNA damage may cause mutations but other types do not. আবার বলছি, সব ডিএনএ ড্যামেজ যে মিউটেশন কজ করে তা নয়। মিউটেশন, আবার বলছি, সবাই যে মিউটেশন কজ করে তা নয়। অ্যাকচুয়াল মিউটেশনের ডেফিনেশন তবেই তাকেই বলা যায় যে মিউটেশন আর রিপেয়ার করা যায় না। দেখবি এই দিওয়ালিতে অনেক আমরা টুনি লাইট লাগাই, সেই টুনি লাইট যদি বাই চান্স কোনোভাবে খারাপ হয়ে যায়, জেনারেলি নন রিপেয়ারেবল, মানে ইউজ অ্যান্ড থ্রো, ইউজ করো, খারাপ হয়ে গেলে ফেলে দাও। তার মানে বলতে পারি টুনি লাইটটার মিউটেশন হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে যখন কোনো রকম ভাবে কোনো টিউব লাইট বা বাল্ব খারাপ হয়ে যায়, আমরা সেটাকে অনেক সময় ঠিক করে নিই, লাইট ঠিক করে নিই, দামি দামি লাইট, সেটাকে কিন্তু মিউটেশন বলা যাবে না। তাহলে অ্যাকচুয়াল ভাষাতে মিউটেশন তাকেই বলতে পারি যে ড্যামেজ রিপেয়ার করা যায় না, তাকে বলি আমরা মিউটেশন। আর যে ড্যামেজ রিপেয়ার হয়ে যায় তাকে ঠিক এক্সাক্ট ওয়েতে মিউটেশন বলা ঠিক যায় না। তো ডিএনএর মধ্যে এত রকমের মিউটেশন, এত রকমের রিপেয়ার সিস্টেম রয়েছে, ডিএনএ জানে ওর মধ্যে কি কি ড্যামেজ হতে পারে। তো এত মাথা খারাপ করে এখন লাভ নেই, কারণ আমাদের এতগুলো সিলেবাসে নেই। আমাদের খালি আছে মিসম্যাচ, দেখতে পাচ্ছি আমরা খালি মিসম্যাচটাই পড়বো, আর আছে এক্সিশন। আমরা একদম কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি। কি বললাম, মিউটেশন এই টেবিলটা পড়ার দরকার নেই এখনই। মিউটেশন মে অকার ইফ দ্য ড্যামেজ ইজ নট রিপেয়ার্ড or if the replication apparatus proceeds through the damaged zone and incorporates incorrect bases. Achha, even if the DNA has been damaged, all is not lost. Most cells contain a variety of damage control system, and some of these can repair damaged DNA. বেশিরভাগটাই ঠিক করে দিতে পারে। There are several different DNA repair systems. আমরা যেটা আজকে আমাদের পড়ার বিষয়, যে কি কি রিপেয়ার সিস্টেম রয়েছে, that designed to deal with the different problems. এই ডিএনএর মধ্যে আজকে সব আমরা প্রবলেম দেখবো, আর প্রবলেমটাকে কি করে সেল সলভ করছে সেটা দেখবো। Some repair systems act in a general manner by looking for overall distortions. দেখে যে কোনখানে গলতটা হয়েছে, কোনখানে শর্ট হয়েছে। যেমন দেখেন ইলেকট্রিক, আমরা যখন কোনো ফিউজ উড়ে যায় বা কিছু হয়ে যায়, আমরা মিস্ত্রি এসে কি দেখে, ইলেকট্রিশিয়ান, যে কোন জায়গায় অ্যাকচুয়ালি গন্ডগোলটা হয়েছে। ওই জন্য সেলও তাই দেখে, মানে রিপেয়ার সিস্টেমও তাই দেখে, by looking for overall distortions of the DNA structure, whereas others কিছু কিছু repair system focus করে on specific chemical defects. In some cases the DNA repair process itself may lead to mutations. অনেক সময় রিপেয়ার করতে গিয়ে ডিএনএ আরো খারাপ করে দিয়ে চলে আসে, হয় না, যে সারাতে এলো, সারাতে গিয়ে আরো খারাপ করে চলে গেল। তো যাই হোক, এটা দিয়ে আমার আমি এই প্যারাগ্রাফটা আর পড়াচ্ছি না। জেনারেলি ইকোলাইয়ের মধ্যে এই ডিএনএ রিপেয়ার সিস্টেম ইনভেস্টিগেট করা হয়, কারণ ইকোলাই সেই গিনিপিগ যার উপর সমস্ত টেস্ট করা হয়, হ্যাঁ, যাকে বলি দেওয়া হয় আর কি, এরকম ব্যাপার। তো ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি, আমাদের যে দুটো রিপেয়ার সিস্টেম রয়েছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার সিস্টেম। খুব সিম্পল, খুব সিম্পল, মানে যেটা বললাম যে যে ডিএনএ পলিমারেজ 3 রেপ্লিকেশনের সময় টেমপ্লেট দেখে দেখে নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করে থাকে, আমরা জানি। ঠিক আছে, নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করে। ডিএনএ পলিমারেজ 3 যতই হাইলি প্রসেসিভ এনজাইম হোক না কেন, মানে তার প্রসেসিভিটি যতই হাই হোক না কেন, সেও কিন্তু ভুল করতে পারে, অর্থাৎ ভুল বেস বাই চান্স ঢুকিয়ে দিতে পারে। তাহলে যদি ভুল বেস ঢুকে যায়, তাহলে অটোমেটিক্যালি সেখানে ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং হবে না, হাইড্রোজেন বন্ড ফরমেশন হবে না। ওই জায়গায় আমরা বলি দ্যাট ইজ দ্য মিসম্যাচ হয়ে গেছে। তো সেল পরবর্তীকালে ওই জায়গাটাকে খুঁজে বার করে যে কোনখানে মিসম্যাচড হয়েছে, তাহলে ওই মিসম্যাচড বেসটাকে খুলে বার করতে হবে এবং রাইট ম্যাচ বেসটাকে ওখানে ইনকর্পোরেট করতে হবে। এটাই হলো মিসম্যাচ রিপেয়ার সিস্টেমের একদম
একদম বেসিক গল্প যাকে বলে, ঠিক আছে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি যে সাম রিপেয়ার সিস্টেমস মনিটর দ্য ডিএনএ ডাবল হেলিক্স ফর স্ট্রাকচারাল ডিফেক্টস। দেখছে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে কোথায় ডিফেক্ট হয়েছে, রাদার দ্যান লুকিং ফর এনি স্পেসিফিক কেমিক্যাল এরর। মানে অ্যাজ আ হোল দেখছে ডিএনএ স্ট্রাকচারটা বেঁকে গেছে না বেন্ড হয়ে গেছে না কি হয়েছে, তারপর ওটা দেখার পর তারপর হয়তো ভিতরের দিকে ঢুকবে। ইন ইকোলাই দেয়ার আর টু অফ দিস, এরকম যদি হয় তাহলে এরকম দু রকমের স্ট্রাকচারাল ডিফেক্টস দেখতে পাওয়া যায়, এবং এদের জন্য দায়ী হচ্ছে দু রকমের গন্ডগোল, মানে তারা এই ইনভেস্টিগেট করে আর কি, এরকম যেটা বললাম আর কি, যে স্ট্রাকচারাল ডিফেক্টস কে, আবার বলছি ডিএনএ এর মধ্যে, একটু চুপ করো, একটু চুপ করো, ডিএনএ এর মধ্যে কোনো স্ট্রাকচারাল ডিফেক্টস হলে, ঠিক আছে, ডিএনএ এর মধ্যে কোনো স্ট্রাকচারাল ডিফেক্টস হলে, হ্যাঁ, রিপেয়ার সিস্টেম, ডিএনএ এর মধ্যে কোনো স্ট্রাকচারাল ডিফেক্টস হলে, ঠিক আছে, রিপেয়ার সিস্টেম, বারবার বলছি রিপেয়ার সিস্টেম যেটাকে মনিটরিং করে, অর্থাৎ একটা হচ্ছে মিসম্যাচ রিপেয়ার সিস্টেম আর একটা হচ্ছে এক্সিশন রিপেয়ার সিস্টেম, ঠিক আছে। এই দুটো সিস্টেম আলটিমেটলি মনিটরিং করছে ডিএনএ এর মধ্যে ওভারঅল কোনো স্ট্রাকচারাল ডিফেক্টস আছে না নেই। ভালো করে খেয়াল, বোথ ডিটেক্ট structural distortions of the DNA double helix, but the mismatch system is more sensitive than the excision repair system, right? আবার বলছি mismatch system is more sensitive than the excision repair system, কারণ মিসম্যাচটার কাজটা অনেকটা বেশি মানে শক্ত আর কি, বেশি কঠিন। A variety of alterations results in the base pairs that do not actually pair properly. If two opposite bases do not match, যেমন গুয়ানিনের সঙ্গে কখনোই অ্যাডেনিন ম্যাচ করবে না, তার ফলে তারা কখনোই নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড কারেক্টলি ফর্ম হবে না। A single bulge will form in the DNA helix. Bulge মানে বুঝতে পারলি ওই জায়গাটা ফুলে থাকবে। হ্যাঁ, mismatches of genuine DNA bases, the presence of base analogs, chemically altered bases, and frame shifts all cause distortions that alter the mismatch repair system. আমরা ছবিতে যদি দেখতে পাই, আমরা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, এই হচ্ছে মিসম্যাচ, দেখ বাই চান্স একটা স্ট্র্যান্ড এখানে ঠিক ছিল, কিন্তু বাই চান্স এখানে সাইটোসিন ঢোকার কথা ছিল, ঢুকে গেছে থায়ামিন, তাহলে অবভিয়াসলি গুয়ানিনের সঙ্গে এখানে থায়ামিন নিশ্চয়ই ডিসপেয়ার করবে না, তাহলে এই জায়গাটাকে আমরা বলি দ্যাট ইজ দ্য মিসম্যাচড এরিয়াস। ওকে, তো কি বলছে, the mismatched repair system cuts out part of the DNA strand containing the wrong base, ঠিক আছে, অর্থাৎ যেখানে ভুল বেসটা ঢুকে আছে তাকে নিয়ে আশেপাশের কিছু ঠিক বেসকেও কেটে ফেলে, মানে এক্স্যাক্টলি ওইটুকুনি জায়গা কাটতে পারে না, ওই জন্য বলছে the mismatch repair system cuts out part of the DNA strand containing the wrong base, মানে রং বেসকে ঘিরে তার আশেপাশে দু একটা ঠিক বেসকেও কেটে দেয়। তারপর কি করে, ওই জায়গাটা তো খালি হয়ে যায়, গ্যাপ তৈরি হয়ে যায় একটা, বেসগুলো যদি বেরিয়ে আসে, সেই গ্যাপটাকে ফিল করে কে, বাই ডিএনএ পলিমারেজ 3 পল 3, which hopefully আশা করা যায় inserts the correct bases to give correctly matched base pairs. The involvement of pol 3 is unusual as most repair systems use DNA pol 1 to replace the short damaged regions of DNA. আবার বলছি সবসময় যে পল 3 দরকার লাগে তা নয়, কারণ এই ছোটখাটো রিপেয়ার কিন্তু, যেটা আমরা আগেও দেখেছি, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি রয়েছে, ডিএনএ পল 1ই করে দিতে পারে, যেটাকে আমরা নিক ট্রান্সলেশনও বলে থাকি। নাও এবার আমার কথা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট হাউ ডাজ দ্য সেল নো হুইচ অফ দ্য টু মিসপেয়ার্ড বেসেস ওয়াজ দ্য রং ওয়ান। তুই ভালো করে দেখ এখানে কোনটা ভুল, জিটা ভুল না টিটা ভুল, বলতেই তো পারি আমরা, কারণ জি এর সঙ্গে টি ম্যাচ খাবে না, আবার উল্টো দিক দিয়ে বলতে পারি টি এর সঙ্গে জি ম্যাচ খাবে না। আমার কথা হচ্ছে এখানে তো কালার ডিফারেন্স দিয়ে বুঝতে পারছি আমরা যে যেহেতু টিটা কালারিং করা রয়েছে, এটা হলো ডটার স্ট্র্যান্ড আর জিটা হলো প্যারেন্টাল স্ট্র্যান্ড, কিন্তু একটা সেল তার যে রিপেয়ার সিস্টেম সে কি করে রেকগনাইজ করে কোনটা হলো প্যারেন্টাল স্ট্র্যান্ড আর কোনটা হলো ডটার স্ট্র্যান্ড, কারণ ওকে যখন মিসম্যাচটা বুঝতে হবে তখন কিন্তু ডটার স্ট্র্যান্ডের মিসম্যাচড বেসটাকে রিপ্লেস করে প্যারেন্টাল স্ট্র্যান্ডের কে টেমপ্লেট ধরে তার রেসপেক্টে কিন্তু ডটার স্ট্র্যান্ডে নতুন নতুন বেস অ্যাড করতে হবে। তাহলে ও যদি প্রপারলি আইডেন্টিফাই করতেই না পারে যে কোন স্ট্র্যান্ডের সাপেক্ষে ও ভুলটা আইডেন্টিফাই করবে, তাহলে তো সিস্টেমটার কোনো মানেই দাঁড়ালো না। সেই জন্য প্রশ্নটা বলছে যে হাউ ডাজ দ্য সেল নো হুইচ অফ দ্য টু মিসড ম্যাচ বেসেস ওয়াজ দ্য রং ওয়ান, কোনটা অ্যাকচুয়ালি ভুল এখানে। সিন্স মোস্ট মিসম্যাচেস অ্যারাইজেস ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন, দ্য রিপেয়ার সিস্টেম নিড টু নো হুইচ স্ট্র্যান্ড came from the mother cell and which was recently synthesized, মানে ভুল and error carrying, ঠিক আছে, মানে যেটাকে আমরা ডটার স্ট্র্যান্ড বলি। আমি পড়াতে গিয়ে বলেছি এই ভুলটা ডিটেক্ট করতে হেল্প করে মিথাইলেশন, কারণ আমি আগেও বলেছি
যখনই এই ডটার স্ট্র্যান্ডটা তৈরি হয় বা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়, সেই অবস্থায় কিন্তু ডিএনএর মধ্যে কোনো মিথাইলেশন থাকে না, কিন্তু প্যারেন্টাল স্ট্র্যান্ডে সব সময় কিন্তু মিথাইলেশন থাকবে। তো এই মিথাইলেটেড, এই যে হেমি মিথাইলেটেড কন্ডিশন তৈরি হয় জাস্ট আফটার দ্য রেপ্লিকেশন প্রসেস, এই হেমি মিথাইলেটেড স্টেটে রেপ্লিকেশন অর্থাৎ যেটা মিথাইলেটেড স্ট্র্যান্ড সেইটাকে ধরে নেয় সেল, এটা হচ্ছে আমার প্যারেন্টাল স্ট্র্যান্ড, আর যে স্ট্র্যান্ডে এখনো অব্দি মিথাইলেশন হয়নি সেটা হলো ডটার স্ট্র্যান্ড। কেন সেল যদি সেলের রিপেয়ার সিস্টেম যদি একটুও দেরি করে ফেলে তাহলে কিন্তু ওই ডটার স্ট্র্যান্ডটাও মিথাইলেট হয়ে যাবে, আর দুটো স্ট্র্যান্ড যদি মিথাইলেট হয়ে যায় তাহলে সেলের পক্ষে বা রিপেয়ার সিস্টেমের পক্ষে ডিস্টিংগুইশ করা সম্ভব নয় কোনটা ডটার স্ট্র্যান্ড আর কোনটা প্যারেন্টাল স্ট্র্যান্ড বা মাদার স্ট্র্যান্ড। তো সেটাই বলছে যে এখান থেকে এই লাইন থেকে বলছে, মাউসটা দেখ, ইন ইকোলাই দ্য ক্রোমোসোম ইজ মিথাইলেটেড বাই টু সিস্টেমস, যেটা বারবার বলছি, দ্যাট সার্ভ টু ডিস্টিংগুইশ দ্য নিউ অ্যান্ড দ্য ওল্ড স্ট্র্যান্ডস অফ দ্য ডিএনএ। এটা তোরা পড়েছিস, যে পার্টিকুলার এনজাইমটা ডিএনএ কে মিথাইলেশনে হেল্প করে, এনজাইমটার নাম হচ্ছে ড্যাম, আর একটা এনজাইমের নাম হচ্ছে ডিসিএম। এই ড্যামের ফুল ফর্ম কি? ডিএনএ অ্যাডেনিন মিথাইলেশন, অর্থাৎ অ্যাডেনিনকে মিথাইলেট করে। আরেকটা হচ্ছে ডিসিএম, মানে ডিএনএ সাইটোসিন বেসটাকে মিথাইলেট করে। ওকে, তাহলে দেখতেই পাচ্ছি আমরা এখানে যে ডিএনএ অ্যাডেনিন মিথাইলেশন বা ড্যাম, যেহেতু এখানে ক্যাপিটাল ডি লেখা হয়েছে তার মানে এটা হচ্ছে প্রোটিন বা এনজাইম, তার জিনটার নাম হচ্ছে স্মল ডি, মানে ড্যাম জিন থেকে তৈরি হয়। প্রত্যেক সেলের মধ্যে এই ড্যাম জিন রয়েছে। কনভার্টস দ্য অ্যাডেনিন ইন দ্য সিকোয়েন্স, ও সবসময় এই জিএটিসি সিকোয়েন্স দেখবে, এবং অ্যাডেনিনের 6 নম্বর পজিশনে 6 মিথাইল অ্যাডেনিন। আমরা জানি অ্যাডেনিন হচ্ছে একটা 9 বেস কন্টেনিং নিউক্লিওটাইড, 9 বেস কন্টেনিং নাইট্রোজেনাস বেস, 9টা বেস রয়েছে, হেটেরোসাইক্লিক রিং, তার 6 নম্বর পজিশনে গিয়ে মিথাইল গ্রুপকে ট্রান্সফার করে। আর মিথাইল গ্রুপটা আসে কোত্থেকে? স্যাম, এস অ্যাডিনোসাইল মিথিওনাইন থেকে। তাহলে মিথাইলেট করার পর তাহলে এইরকম জিএটিসি দেখলে অ্যাডেনিনের 6 নম্বর কার্বনে মিথাইলেশনটা করবে। ডিসিএম বা সাইটোসিন, ডিএনএ সাইটোসিন মিথাইলেশন কনভার্টস দ্য সাইটোসিন, সে আবার কোন সিকোয়েন্সকে রেকগনাইজ করবে? ডাবল সি এ ডাবল জি। ওকে, এছাড়া ডাবল সি টি ডাবল জি সিকোয়েন্সকেও মিথাইলেট চিনতে পারে। চেনার পর সাইটোসিনের 5 নম্বর কার্বনে মিথাইলেশন করে, তৈরি করে 5 মিথাইল সাইটোসিন। তাহলে মনে রাখবি যে ড্যাম methylates and produces the 6 methyl adenine, and DCM methylase ultimately produces the 5 methyl cytosine। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা আশা করছি বোঝা গেছে যে মিথাইলেশন কি করে হয়। মিথাইলেশন আলটিমেটলি হেল্প করে ডিস্টিংগুইশ করতে, আগেই বলেছি। নোট দ্যাট অল দিস রেকগনিশন সিকোয়েন্সেস আর প্যালিন্ড্রোমিক। প্যালিন্ড্রোমিক আমরা জানি কাকে বলে, যাকে সামনে আর পিছন থেকে পড়লে একই লাগে, কিন্তু ডিএনএর ক্ষেত্রে প্যালিন্ড্রোমিক বোঝানো হয় ইনভার্টেড ওয়েতে। 5 প্রাইম থেকে 3 প্রাইম পড়লে যা হবে, উল্টো দিক থেকে যদি আমি পড়ি আবার ডিএনএ স্ট্র্যান্ডটাকে অপোজিট, তাহলে একই রকম বেস দেখতে, এটাকে বলি ইনভার্টেড প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে ওই জন্য বলছে যে নোট দ্যাট অল দিস রিকগনিশন সিকোয়েন্সেস আর প্যালিন্ড্রোমিক সো দ্যাট ডিএনএ উইল বি মিথাইলেটেড ইকুয়ালি অন বোথ স্ট্র্যান্ডস, অর্থাৎ দুটো স্ট্র্যান্ডে কিন্তু মিথাইলেশন হয়। and this methylated bases do not perturb base pairing, কারণ বেস পেয়ারিং এ কোনো কিন্তু আঘাত করে না, বেস পেয়ারিং এর কোনো ডিস্টার্ব করে না, as 6 methyl adenine and 5 methyl cytosine form correct base pairs with thiamine and guanine respectively। অর্থাৎ অ্যাডেনিন এবং সাইটোসিনের বেস মিথাইলেশন তাদের বেস পেয়ারিং এ কিন্তু কোনো রকম বিঘ্ন ঘটায় না। রিকল দ্যাট thiamine which is actually 5 methyl uracil and uracil both base pairs identically with অ্যাডেনিন। ওকে, আমরা জানি যে থায়ামিন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 5 মিথাইল ইউরাসিল, মানে ইউরাসিলের 5 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ হলেই কিন্তু সেটাকে বলি আমরা থায়ামিন। সেজন্য ইউরাসিল আর থায়ামিন দুজনেই কিন্তু অ্যাডেনিনের সঙ্গে বেস পেয়ার করতে পারে। আমরা জানি ইউরাসিল আরএনএ তে থাকে এবং তোমার থায়ামিন ডিএনএ তে থাকে। তো যদি তোদের মনে কোনো প্রশ্ন আসে যে ইউরাসিল আর থায়ামিন কি করে একই সঙ্গে অ্যাডেনিনের সঙ্গে বেস পেয়ার করছে, বা উল্টো দিক থেকে বলতে পারি মিথাইলেশন যে বেস পেয়ারিং এ কোনো হ্যাম্পার করে না, সেটাই থায়ামিন তার প্রমাণ। কারণ থায়ামিন নিজেই হচ্ছে একটা মিথাইল গ্রুপ কন্টেনিং নাইট্রোজেনাস বেস, দ্যাট ইজ 5 মিথাইল ইউরাসিল, সে কিন্তু অ্যাডেনিনের সঙ্গে সহজেই বেস পেয়ার করতে পারে। ঠিক আছে, immediately after DNA replication the old strands will be methylated but the new strands of the DNA will not। ঠিক আছে, the DAM and DCM enzyme take just a couple of minutes to methylate the new strands। আবার বলছি couple of minutes, 2 মিনিট সময় নেয় যে নতুন স্ট্র্যান্ডটাকে সে মিথাইলেট করব। until this is done, যতক্ষণ না পর্যন্ত এটা
হচ্ছে দেয়ার ইজ আ ব্রিফ পিরিয়ড যেখানে ডিএনএ যে কন্ডিশনে থাকে তাকে আমরা বলি হেমি মিথাইলেটেড স্টেট। হেমি মিথাইলেটেড মানে হচ্ছে একটা স্ট্র্যান্ড মিথাইলেটেড আর একটা স্ট্র্যান্ড নয়। ডিউরিং দিস পিরিয়ড আ ভ্যারাইটি অফ রিপেয়ার সিস্টেম চেক দ্য ডিএনএ লুকিং ফর মিসম্যাচেস। ওই 2 মিনিট সময়ের মধ্যেই কিন্তু ভেরিয়াস রিপেয়ার সিস্টেমকে আসতে হবে, কোনখানে ভুল হয়েছে সেটা খুঁজে বার করতে হবে এবং ভুলটাকে কারেক্ট করে দিতে হবে। সময় যদি নষ্ট হয়ে যায়, বলে না সময়ের দাম আছে, সেলের মধ্যে কিন্তু এই সময়ের দামটা প্রচুর। আবার বলছি, ডিউরিং দিস টাইম আ ভ্যারাইটি অফ রিপেয়ার সিস্টেমস চেক দ্য ডিএনএ লুকিং ফর মিসম্যাচেস where the wrong base was inserted, okay, and the difference in methylation allows them to tell which is the old correct strand and which is the newly made strand. The delay in fully methylating new DNA is also involved in controlling the initiation of new rounds of DNA replication in bacteria. বলছে এই ডিলেটা হয়, the delay in fully methylating new DNA একটু দেরিও হতে পারে, এর পেছনে আরেকটা কারণও হতে পারে, is also involved in controlling the initiation of new round of DNA replication in bacteria. বলছে in a manner not fully understood, যেটা সহজে খুব পুরোটা বোঝা যায় না, দরকার নেই বুঝে আমাদের। Different group of bacteria use different recognition sequences, but the principle of distinguishing old strands with that of the new strands is the methylation. কারণ মিথাইলেশন কিন্তু সব জায়গাতেই সব প্যারেন্টাল স্ট্র্যান্ডেই থাকবে। এইবার আমরা দেখব কি করে মিসম্যাচ রিপেয়ার সিস্টেম হয়। The major mismatch repair system of E. coli, যেটাকে আমরা বলে থাকি MUT SHL system, ঠিক আছে, MUT SHL system uses the methylation of GATC sequence by DNA। আবার বলছি GATC sequences by DNA adenine methylase to monitor which strand is newly made। খুঁজে বার করলো। Many of these genes involved in DNA repair in E. coli are named MUT। MUT কথাটা এসছে কোথা থেকে? মিউটেটর। মিউটেটর কথাটার মানে হলো since defect in these genes results in a higher mutation rate, সেখান থেকে এসছে মিউটেটর কথাটা। ওকে, and this mismatch repair system consists of 3 genes, মনে থাকে জানো, একটা হচ্ছে MUT-S, MUT-H আর একটা হচ্ছে MUT-L। অ্যাজ আ হোল আমরা বলি MUT-SHL। MUT-S এর কাজ কি? MUT-S প্রোটিনটার কাজ হচ্ছে ওই ভুল জায়গাটাকে, ডিস্টরশন এরিয়াটাকে রেকগনাইজ করা বা খুঁজে বার করা, কজড বাই দ্য মিসম্যাচড বেস পেয়ারস। ও তার মানে রং এরিয়াটাকে রেকগনাইজ করে, ডিস্টর্টেড এরিয়াটাকে ও রেকগনাইজ করে MUT-S। যখন MUT-S ডিস্টর্টেড এরিয়াটাকে রেকগনাইজ করলো, তারপর কাজ করতে আসে MUT-H। MUT-H protein finds the nearest GATC site। ও এবার MUT-H দেখলো MUT-S কোথায় চিনেছে, তার আশেপাশের দুটো বেসকেও খুঁজলো, দেখলো এবং সেখান থেকে কাট করে দিল। তাহলে MUT-H protein finds the nearest GATC site and nicks the non-methylated strand। ও কেটে বার করে দিল। তারপর MUT-L, লাস্ট কাজটা দেখে নিই, তারপর ছবি দেখবো। MUT-L apparently holds the complex together, ও পুরো ব্যাপারটাকে ধরে রাখলো। The nearest GATC site may be some distance from the mismatched, and so it is thought that the DNA is pulled through the MUT-SHL complex, forming a loop until a GATC site is reached. Pol-3 then attaches and repairs the gap created by MUT-SHL system। তাহলে আমরা ছবিটা দেখে নিই কোনটা কিভাবে কাজ হচ্ছে। এই হচ্ছে একটাই ছবি, ভালো করে খেয়াল করে দেখ, এই হচ্ছে ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ঠিক আছে, এই হচ্ছে প্যারেন্টাল স্ট্র্যান্ড অফ ডিএনএ। আমি আগেই বলেছি প্যারেন্টাল স্ট্র্যান্ডের দুটো স্ট্র্যান্ডেই মিথাইলেশন থাকবে। এই যে সিকোয়েন্সটা, এটা হলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। কেন প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ভেবে দেখ, CT+G, তুই উল্টো দিক থেকে আবার পড়, দেখ C, এখানটা C, এক মিনিট, GATC, আচ্ছা সরি ভুল বললাম, এইটা হচ্ছে প্যালিন্ড্রোমিক। দেখ দেখ GATC, তলা দিয়ে পড়লো, দেখ GATC, দেখতে পেয়েছিস? এইটা ফুললি প্যালিন্ড্রোমিক নয়। CT+G, এখানে টিটা গন্ডগোল করেছে, এটা ফুললি প্যালিন্ড্রোমিক কিন্তু নয়। যাই হোক, কারণ এটা হচ্ছে ডিসিএম এর রেকগনিশন সিকোয়েন্স। ডিসিএম কোথায় মিথাইলেট করে? সাইটোসিনে। আর এখানটা মিথাইলেট করেছে হচ্ছে ড্যাম মিথাইলেস, অর্থাৎ ডিএনএ অ্যাডেনিন মিথাইল ট্রান্সফারেজ। এবার যখন রেপ্লিকেট হবে তখন আমরা জানি দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, এখানেও ঠিক তাই। দেখ পিঙ্ক স্ট্র্যান্ডটা আলাদা হয়ে গেছে, দুটো পিঙ্ক স্ট্র্যান্ড আলাদা হয়ে গেছে, বুঝতেই পারছিস নতুন নতুন স্ট্র্যান্ড তৈরি হয়েছে, ব্লু কালার দিয়ে দেখাচ্ছে, কিন্তু ব্লু কালারটাই কিন্তু 2 মিনিটের জন্য কোনো মিথাইলেশন নেই। তাহলে এই স্টেটটাকে আমরা বলি হেমি মিথাইলেটেড ডিএনএ। আশা করছি ক্লিয়ার। এবং এর দ্বারা এই মিথাইলেট আর নন মিথাইলেট কন্ডিশন সেলকে বুঝতে সাহায্য করে বা রিপেয়ার সিস্টেমকে, কোনটা হচ্ছে পুরনো স্ট্র্যান্ড আর কোনটা হচ্ছে নতুন স্ট্র্যান্ড।
এবার দেখ ড্যাম মিথাইলেস কি করলো, নর্মালি কি করে ড্যাম মিথাইলেস গিয়ে নতুন স্ট্র্যান্ডটাকে এখানে মিথাইলেট করলো আর ডিসিএম মিথাইলেস এখানে গিয়ে মিথাইলেট করলো। ঠিক আছে, এই দুটো স্ট্র্যান্ড গিয়ে মিথাইলেশন হলো। তা কিভাবে মিথাইলেশনটা হয় সেটা বলেছে, কিন্তু রিপেয়ার সিস্টেমের ছবিটা কোথায়, এই যে রিপেয়ার সিস্টেমের ছবি পরে দেখাচ্ছে। রিপেয়ার সিস্টেম দেখ ভালো করে, যেটা বলছিলাম প্রত্যেকটার কাজ। একটু জুম করে দিচ্ছি আমি, দেখ এ দেখ, তাহলে এটা হচ্ছে মেথাইলেটেড স্ট্র্যান্ড মানে প্যারেন্টাল স্ট্র্যান্ড। ও বলছে ঠিকঠাক তো ম্যাচ করতে পারছি না, কি গন্ডগোল হলো ঠিক বোঝা যাচ্ছে না, ভালো করে খেয়াল কর। দিস ইজ দ্য মেথাইল গ্রুপ অন জিএটিসি। হয়তো জিএটিসিটা এইরকম জায়গায় রয়েছে আর গন্ডগোলটা হয়েছে এরকম জায়গায়। তার মানে যে কোনো প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ডে কিন্তু জিএটিসি থাকতেই হবে এবং সেটা থাকেও জেনারেলি, তা না হলে কিন্তু মিথাইলেশন হবে না। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল কর, মিথাইল মিথাইল গ্রুপ অফ জিএটিসি এরকম জায়গায় রয়েছে। আর এটা হচ্ছে নিউলি ফর্মড স্ট্র্যান্ড, এখানে সাইটোসিন ঢোকার কথা ছিল কিন্তু থায়ামিন ঢুকে গেছে। ভালো করে খেয়াল কর, এই ভুল জায়গাটাকে চিনলো কে, চিনলো প্রথমে মার্ট এস। ঠিক আছে, মার্ট এস, আবারও বলেছিলাম মার্ট এস রেকগনাইজেস দ্য ডিস্টর্টেড এরিয়া। যেমনি মার্ট এস বাইন্ড করেছে তাকে দেখে, দেখ মার্ট এস বাইন্ডস দ্য মিসম্যাচ, রেকগনাইজ করলো। করার পরে পরেই দেখতে পাচ্ছি আমরা মার্ট এল অ্যান্ড মার্ট এইচ, হ্যাঁ, জয়েন দ্য মার্ট এস। তাহলে মার্ট এস আলটিমেটলি বলতে পারিস ডেকে আনলো, ডেকে আনলো না, মার্ট এল আর মার্ট এইচ মার্ট এস কে দেখে বন্ধুত্ব পাতাতে এলো, মানে এরকম তিনজন মিলে দ্য হোলি ট্রায়ো বলতে পারি আমরা। দেন হোয়াট হ্যাপেন, দেখতে পাচ্ছিস প্রথমে মার্ট এস এর সঙ্গে মার্ট এল কমপ্লেক্স করলো এবং রেকগনাইজ করলো, এবং মার্ট এইচ, এই মার্ট এস আর মার্ট এল এর মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাকে পুরোপুরি কভার আপ করলো বা হোল্ড করলো হচ্ছে মার্ট এইচ। করে যেটুকু এরিয়া জুড়ে তারা রয়েছে, ড্যামেজড এরিয়াটা যদি এরকম জায়গায় থাকে তাকে তাকে ঘিরে মোটামুটি এইদিকে এদিকে কিছুটা এদিকে কিছুটা বেসকে কাট করে ফেললো, রাইট। তাহলে দেখ, এবং শুধু তাই নয়, ডিএনএটাকে লুপ খাওয়ালো এইভাবে যাতে বুঝতে সুবিধা হয়। দেখ মার্ট এস, তারপর কি হলো দেখ, মার্ট এস স্টিল বাউন্ড, বাউন্ড করে রয়েছে, তো জিটি মিসম্যাচ দেখেছিস। অ্যান্ড ওয়ান অফ দ্য মার্ট এইচ সাবইউনিটস binds to the methyl group and DNA, কারণ কেন ওয়ান অফ দ্য মার্ট এইচ বাইন্ডস টু দ্য ডিএনএ গ্রুপ, কারণ জিএটিসি যদি অনেক দূরে থাকে তাহলে অত দূরে তো মার্ট এইচ বাইন্ড করতে পারবে না, ওই জন্য ডিএনএটাকে লুপ খাওয়াতে হলো যাতে জিএটিসি সিকোয়েন্সটাকেও রেকগনাইজ করতে পারে, মানে মিথাইল গ্রুপটাকে। এবং শুধুমাত্র তাই নয়, এই মিথাইল গ্রুপকে রেকগনাইজ করার পর ও হোল সিকোয়েন্সটাকে বুঝতে পারলো, তাহলে আমি ঠিক রেকগনাইজ করেছি কোনটা ওল্ড আর কোনটা নিউ, এবং আমি রিপেয়ার সিস্টেমটা ঠিকঠাক করতে পারবো। ওই জন্য বলছি ওয়ান অফ দ্য মার্ট এইচ সাবইউনিটস বাইন্ডস টু দ্য মিথাইল গ্রুপ অ্যান্ড ডিএনএ ইন বিটুইন লুপস আউট। দেন হোয়াট হ্যাপেন, দেখতে পাচ্ছিস আমরা নন মিথাইলেটেড স্ট্র্যান্ডস কাট বাই মার্ট এইচ, দেখতে পাচ্ছিস মার্ট এইচ আলটিমেটলি কাট করলো এবং জিএটিসি সিকোয়েন্সটাকে স্ট্যান্ডার্ড ধরে তার রেসপেক্টে ডটার স্ট্যান্ডে ততটা কিন্তু কাট হবে, একদম মানে মিসম্যাচড অব্দি ততটা কেটে ফেলবে। দেখতে পাচ্ছিস এতটা কেটে ফেললো, কিছু করার নেই। এই জিএটিসি সিকোয়েন্স যদি কাছাকাছি থাকতো তাহলে কম কাটতো, কম কাটুক চাই বেশি কাটুক ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি ডিএনএ পল ওয়ান টেমপ্লেট স্ট্যান্ডটাকে দেখে দেখে নতুন বেস ঢুকিয়ে কারেক্ট করে দেবে। তাহলে ডিএনএ ইন মিসম্যাচড রিজিয়ন ইজ ডিগ্রেডেড অ্যান্ড ফাইনালি নিউ ডিএনএ ইজ ইনসার্টেড অ্যান্ড দ্য মিসম্যাচ ইজ কারেক্টেড টু জিসি। তাহলে বুঝতে পারলি, এই জাস্ট জিএটিসি সিকোয়েন্সটার জন্য আলটিমেটলি ডিএনএ কে লুপ খেতে হলো, কারণ জিএটিসি সিকোয়েন্সটাকে যদি মার্ট এইচ রিকগনাইজ না করতো তাহলে অটোমেটিক্যালি কিন্তু বাদবাকি সিস্টেমরা কিন্তু প্রপারলি যে এক্স্যাক্টলি ড্যামেজটা কোন জায়গায় বা ওই জায়গাতেই ড্যামেজ কতটা কাটতে হবে সেটা ঠিক বুঝতে পারতো না। ঠিক আছে, বোঝা গেছে বল, দ্যাটস অল অ্যাবাউট অফ দ্য মিসম্যাচড রিপেয়ার সিস্টেম। তো এই লেখাটা এই জায়গাটা যেটা বললাম এইখানটা মনে রাখবি, এই জাস্ট এই মার্ট এর কথাটা বললেই হলো। এই তাহলে এই প্রত্যেকটা এনজাইমের কাজটা কি, তাহলে মার্ট এস আরেকবার বলে দিচ্ছি দেখ, দ্য মার্ট এস প্রোটিন রেকগনাইজেস দ্য ডিস্টরশন কজড বাই দ্য মিসম্যাচ বেসিস। তারপরে মার্ট এইচ প্রোটিন ফাইন্ডস দ্য নিয়ারেস্ট জিএটিসি সাইট, ও খুঁজে বার করে কোথায় কাছাকাছি জিএটিসি আছে, অ্যান্ড নিক্স দ্য নন মিথাইলেটেড স্ট্র্যান্ড, এবং জিএটিসি কে দেখে তার অপোজিটের যে ডটার স্ট্র্যান্ড নন মিথাইলেটেড তাকে কাট করে দেয়। অ্যান্ড দ্য মার্ট এল প্রোটিন apparently holds the complex together, the nearest GATC site may be some distance from the mismatched, হতে পারে মিসম্যাচ যেখানে তার থেকে অনেকটা দূরে রয়েছে, সেক্ষেত্রে কি হয়, so it is thought that the DNA is pulled through the MART SHL, ডিএনএটাকে লুপ খাইয়ে দেয়, হ্যাঁ, এবং আলটিমেটলি ফর্মিং আ লুপ আর জিএটিসি সাইট ইজ রিচড। তারপরে পল 3 অ্যাটাচড হয় এবং গ্যাপটাকে রিপেয়ার করে দেয়, and gap is repaired, that is the gap that is created by the MART SHL system। বল, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস, এন্ড দ্যাটস অল। এইটুকুই হচ্ছে মিসম্যাচড রিপেয়ার সিস্টেম, কি করে মিসম্যাচড রিপেয়ার হয়, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিটা হ্যাঁ স্যার, বোঝা গেছে।
তো নেক্সট চলে যাচ্ছি আমরা এক্সিশন রিপেয়ার সিস্টেম। এক্সিশন রিপেয়ার ক্ষেত্রে কি হয়, মিস ম্যাচের ক্ষেত্রে তো মিস ম্যাচটাকে রেকগনাইজ করে তার সঙ্গে আবার জিএটিসির সাপেক্ষে অনেকটা এরিয়া কেটে ফেলতে হয়। জেনারেল এক্সিশন রিপেয়ার বলছে কাট অ্যান্ড প্যাচ রিপেয়ার রিকগনাইজেস ডিস্টরশনস অফ দ্য ডিএনএ ডাবল হেলিক্স। হ্যাঁ, দেখে নে জেনারেল এক্সিশন রিপেয়ার সিস্টেম, আমাদের কিন্তু জেনারেল এক্সিশন রিপেয়ার সিস্টেম পড়লেই আমার মনে হয় হয়ে যাবে, আমাদের অত ডিটেলসে পড়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ছবিগুলো বোঝালেও হয়ে যেত, একটু লেখাটা পড়িয়ে দিচ্ছি। দেখ জেনারেল এক্সিশন রিপেয়ার সিস্টেম কি বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট। The most widely distributed system for dealing with damaged DNA is excision repair. Excision মানে হচ্ছে কেটে বার করে দাও, often referred to as cut and patch repair, মানে কাট করো এবং ওই জায়গাটা প্যাচ করো, বলে না প্যাচিং করো। This system recognizes bulges in the DNA double helix but is not as sensitive as the mismatch system. The excision repair system does not detect mismatches, ও কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় বেসের অন্য বেস অ্যানালগ ঢুকে গেছে সেগুলো খেয়াল করে না। আবার বলছি the excision repair system does not detect mismatches, base analogs or certain methylated bases that cause only slight distortions. It does repair most damage due to UV radiation. অর্থাৎ ইউভি রেডিয়েশনের জন্য যে ড্যামেজড হয়, আমরা জানি ইউভি রেডিয়েশন থায়ামিন ডাইমার ফর্ম করে, সেই ড্যামেজটাকে রিপেয়ার করে হচ্ছে এই এক্সিশন রিপেয়ার সিস্টেম। যেমন বলছে যে ইট ডাস রিপেয়ার মোস্ট ড্যামেজ ডিউ টু ইউভি রেডিয়েশন সাচ অ্যাজ থায়ামিন ডাইমার্স অ্যান্ড আদার ক্রস লিঙ্কড প্রোডাক্টস। Defects in the genes for the excision repair result in lowered resistance to UV light and are therefore named as UVR. R stands for resistance. আবার বলছি defects in the genes for excision repair, অর্থাৎ যদি কোনো সেলের মধ্যে এমন কোনো জিনের মিউটেশন হয়ে যায় যারা কিনা ইউভি ড্যামেজড ডিএনএ প্রোডাক্টটাকে সারাতে পারতো, ঠিক করতে পারতো, কিন্তু সেই সারানোর জিনে মানে সারানোর জন্য যে প্রোটিনগুলো দরকার সেই প্রোটিনের জিনগুলো যদি মিউটেশন হয়ে থাকে তাহলে সারানোর জন্য এনজাইম ঠিকঠাক তৈরি হবে না, তাহলে ইউভি ড্যামেজটাকে রিপেয়ার করতে পারবে না। ওই জন্য বলছি ডিফেক্টস ইন দ্য জিনস ফর এক্সিশন রিপেয়ার রেজাল্টস in lowered resistance to UV light. Lowered resistance to UV light মানে সেক্ষেত্রে সেই পার্টিকুলার সেল ইউভি লাইটের প্রেজেন্সে কিন্তু মারা যাবে, কারণ তার মধ্যে যে ড্যামেজড হলে যে রিপেয়ার করার যে সিস্টেমটা ছিল সেটা ডিফেক্টিভ হয়ে গেছে। ওই জন্য জিনটার নাম হয়েছে ইউভিআর জিন। ওই জন্য বলা হয় যে ইউভিআর সিস্টেমটা ইউভিআর অর্থাৎ ইউভি রেজিস্ট্যান্স, যাদের মধ্যে এই ইউভিআর জিন রয়েছে তারা ইউভি লাইটের থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, মানে ইউভি লাইট ড্যামেজ করলেও তারা সেই ড্যামেজটাকে ঠিক করে নেয় বা রিপেয়ার করে নেয়, ইউভি লাইট কিচ্ছু করতে পারে না, ওই জন্য বলি ইউভি রেজিস্ট্যান্স সেল, ঠিক আছে? দ্য ইউভিআর, আবার বলছি তার মানে দ্য ইউভিআর এবি এক্সিশন রিপেয়ার সিস্টেম। এটা শুনে বুঝতেই পারছি আমরা দুটো আলাদা আলাদা জিনের কথা বলা হচ্ছে, ইউভিআর এ আর ইউভিআর বি। তাহলে the UVR-AB excision repair system is similar to mismatch system. The UVR-AB complex প্রথমে cruises the DNA looking for the bulges, দেখে কোন জায়গায় ডিএনএটা ফুলে আছে, মানে ঠিকঠাক বেস পেয়ারিং করেনি, মিসম্যাচড হয়ে আছে, সেটাকে খুঁজে বার করে। when it finds a defect, যখন ও খুঁজে বার করলো, UVR-A departs, ও বললো আমি তো খুঁজে দিয়েছি, ও চলে যায়, and it's replaced by UVR-C protein। তাহলে UVR-A খুঁজে একবার ডিফেক্টটাকে খুঁজে দিলে ও তারপর খুলে পড়ে যায়, শুধুমাত্র বি অ্যাটাচড হয়ে থাকে, এর জায়গাটা রিপ্লেসড হয় UVR-C প্রোটিনের দ্বারা। নেক্সট UVR-B নিক্স দ্য ডিএনএ টু দ্য 3' সাইড অফ দ্য ড্যামেজ। এবার কি করে, যেখানে ড্যামেজটা ডিটেক্ট করলো সেই পার্টিকুলার স্ট্র্যান্ড অফ ডিএনএ এর 3' এন্ড থেকে ডিএনএটাকে নিক করতে শুরু করে UVR-B, অ্যান্ড UVR-C নিক করতে শুরু করে 5' সাইড থেকে, বুঝেছিস? অ্যান্ড ফাইনালি নিক মানে বুঝতে পারছিস কাটতে কাটতে আসছে, মানে কাটতে থাকছে, কাটাকাটির পর এবং ডিএনএ স্ট্র্যান্ডটাকে তো আনওয়াইন্ড করতে হবে, তারপর আসে UVR-D। UVR-D হলো অ্যাকচুয়ালি ইটস আ হেলিকেস দ্যাট আনওয়াইন্ডস দ্য সিঙ্গল স্ট্র্যান্ডেড রিজিয়ন দ্যাট হ্যাজ বিন কাট আউট বাই UVR-BC। পরিষ্কার? তাহলে এখানে চারটে এনজাইমের আমরা কথা বললাম। UVR-AB প্রথমে ডিএনএ ড্যামেজটাকে রেকগনাইজ করলো, রেকগনাইজ করার পর UVR-A খুলে পড়ে গেল, তারপরে UVR-C এলো, UVR-BC একটা কমপ্লেক্স তৈরি করলো, UVR-B ড্যামেজড ডিএনএটার 3' সাইড থেকে কাটতে শুরু করলো, হ্যাঁ, আর UVR-C 5' সাইড থেকে কাটতে শুরু করলো। এবার কাটাকাটির পর এলো হচ্ছে UVR-D, যে হচ্ছে একটা হেলিকেস, যে ব্যাপারটাকে
that unwinds the single stranded region that has been cut out by the UVR BC, মানে প্যাচটাকে খুলতে শুরু করলো। যেমনি প্যাচ খুলে গেল, ডিএনএ পল 1 fills in the gap with a new strand of DNA. Note that পল 1 possesses, আমরা জানি তার মধ্যে দুটো অ্যাক্টিভিটি থাকে, বোথ পলিমারেজ, সে যেমন বেস অ্যাডও করতে পারে, বোথ পলিমারেজ অ্যাক্টিভিটি অ্যান্ড a 5 prime exonucleus activity that allows it to remove the old strand of the DNA in front of it. Thus, as it moves along synthesizing the new strand, pol 1 also nibbles away the old strand. Finally, the nicks are closed by the DNA ligase. দেখতে পাচ্ছি আমরা এখানে ছবিটা দেখ, প্রথমে দেখ ইউভিআর এ বি ক্রুইজেস খুঁজছে কোথায় গন্ডগোল আছে। ইউভিআর এর কিন্তু দুটো সাব ইউনিট, ইউভিআর বি কিন্তু সিঙ্গেল সাব ইউনিটে থাকে। বলছে ইউভিআর এ বি ক্রুইজেস দ্য ডিএনএ আনটিল ইট ফাইন্ডস আ ডিস্টর্টেড রিজিয়ন। খুঁজে পেয়েছে, দেখ খুঁজে পেয়ে গেল, ভুল হয়েছে এই জায়গাটা, থায়ামিন ডাইমার ফর্ম হয়েছে, ফুলে আছে জায়গাটা, এই জায়গাটায় গিয়ে বসে পড়লো। যেমনি বসলো ইউভিআর এ খুলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ইউভিআর সি জয়েন করলো। দেখতে পাচ্ছিস ইউভিআর সি কিন্তু সিঙ্গেল সাব ইউনিটই জয়েন করলো। করার পর হোয়াট হ্যাপেন, দেখতে পাচ্ছিস বি কাটলো তার 3 প্রাইম এন্ড থেকে, এই জায়গাটা থেকে, আর ইউভিআর সি কাটলো অন দ্য 5 প্রাইম সাইড। ওকে, আলটিমেটলি গ্যাপ তৈরি হলো, এন্ড দ্যাট গ্যাপ ইজ ফিল্ড বাই দ্য ডিএনএ পল, এবং শুধুমাত্র ফিল আপ করলোই না, এই পুরো এরিয়াটাকে তো বাদ দিয়ে দিতে হবে। ওই জন্য বললো ডিএনএ পলের দুটো অ্যাক্টিভিটি রয়েছে, একটা হচ্ছে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, অর্থাৎ 5 প্রাইম দিক থেকেও কাজ করা শুরু করেছে। এই পুরো রং বেসটা গ্যাপটাকে তো ফিল করছি, তার সঙ্গে সঙ্গে এই যে ভুল বেসটা ছিল এটাকেও সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে নতুন বেস অ্যাড করে দিচ্ছে। ওই জন্য বলছে পল 1 মেক্স দ্য নিউ ডিএনএ অ্যান্ড ডিগ্রেডস দ্য ডিসপ্লেসড স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ডটা ডিসপ্লেসড হয়ে গেল তাকে একদম নষ্ট করে দিল। আর ইউভিআর ডি এই ডিএনএটাকে আনওয়াইন্ড করতে যাচ্ছে, খুলতে যাচ্ছে, যাতে ডিগ্রেড করাটা অনেক সুবিধা হয়। বোঝা গেছে? এই হচ্ছে এক্সিশন রিপেয়ার সিস্টেমের গল্প, যেটা হচ্ছে ইউভিআর এবিসি এক্সিশন রিপেয়ার সিস্টেম। অনেকগুলো এক্সিশন রিপেয়ার সিস্টেম হয়। নেক্সট, আশা করছি বোঝা গেছে, না বুঝতে পারলে বলবি। ডিএনএ রিপেয়ার বাই এক্সিশন অফ স্পেসিফিক বেসিস, এটা যেমন অ্যাজ আ হোল ব্যাপারটাকে মনিটরিং করছে, অনেকটা মিসম্যাচের মতো। এক্ষেত্রে কি হয়, এটা আরেকটু অ্যাকিউরেট। ডিএনএ রিপেয়ার বাই এক্সিশন অফ স্পেসিফিক বেসিস কি হয়, বলছে ইন কন্ট্রাস্ট টু দ্য জেনারেল রিপেয়ার সিস্টেমস দ্যাট রিকগনাইজেস ডিস্টরশনস, কোথায় ফুলে গেছে বা খুলে গেছে এরকম দেখে, দেয়ার আর আ ভ্যারাইটি অফ রিপেয়ার সিস্টেম যে কিনা স্পেসিফিক কোনো কেমিক্যাল চেঞ্জ হয়েছে কিনা সেটাকে মনিটরিং করে। ইন পার্টিকুলার মিথাইলেশন হতে পারে বা ডিঅ্যামিনেশন দ্যাট গিভ রাইজ টু আনন্যাচারাল বেসিস, অর্থাৎ বেস মডিফিকেশন হয়ে যায়। তো সেই বেস মডিফিকেশন গুলো বেস মডিফাই হয়ে গেলে তার আর বেস পেয়ারিং ক্ষমতা থাকে না, সে আর ঠিকঠাক বেস পেয়ার করতে পারে না, সেটাকে তখন কেটে বার করে দিয়ে একটা ভালো বেস আনমডিফাইড বেসকে ঢোকাতে হয়। বলছে ইন সাচ কেসেস দেয়ার ইজ নো কোশ্চেন হুইচ মেম্বার অফ আ মিসম্যাচড বেস পেয়ার ইজ রং, obviously the non DNA based should be removed and a variety of enzyme exist that do just this. খেয়াল করে দেখ, যেমন ডিঅ্যামিনেশন অর্থাৎ অ্যামাইনো গ্রুপ যদি বার করে দেওয়া হয় অ্যাডেনিন থেকে, অ্যাডেনিন কনভার্ট হয়ে যায় হাইপোজ্যান্থিনে। ঠিক একইভাবে গুয়ানিনকে ডিঅ্যামিনেশন করলে তৈরি হয় জ্যান্থিন, আর ইউরাসিলকে সাইটোসিনকে ডিঅ্যামিনেট করলে তৈরি হয় ইউরাসিল। দিস থ্রি বেসেস আর অল রিমুভড বাই ডিএনএ গ্লাইকোসাইলেসিস। গ্লাইকোসাইলেসিস কাজটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডটাকে ব্রেক করে দেয়। আমরা জানি একটা নিউক্লিওটাইডের মধ্যে যেমন পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেনাস বেস থাকে আর ফসফেট থাকে। নাইট্রোজেনাস বেসটা পেন্টোজ সুগারের সঙ্গে যে বন্ড করে থাকে তাকে বলি আমরা গ্লাইকোসাইল বন্ড বা গ্লাইকোসাইলেটেড বন্ড, এন গ্লাইকোসাইল বন্ড। ওই বন্ডটাকে ব্রেক করে দেয়, অর্থাৎ সুগারের সঙ্গে নাইট্রোজেনাস বেসের রিলেশনটাকে ব্রেক করে দেয় ডিএনএ গ্লাইকোসাইলেসিস এনজাইম। ওই যে বলছে দেখ, দ্যাট ব্রেক দ্য বন্ড বিটুইন দ্য বেস and the deoxyribose sugar of the DNA backbone. Specific DNA glycosylases exist for each unnatural basis. Thus, uracil N-glycosylase, যাকে আমরা UNG প্রোটিন বলি, removes the uracil from the DNA. যদি ডিএনএ এর মধ্যে কখনো ইউরাসিল চলে আসে তখন কিন্তু সেলের মধ্যে মনিটরিং সিস্টেম রয়েছে, ইউরাসিল এন গ্লাইকোজ কিন্তু ইউরাসিলটাকে কেটে বার করে দেবে। এই কারণের জন্যই ডিএনএ এর মধ্যে কখনো ইউরাসিল থাকতে পারে না। সাম মেথাইলেটেড ডেরিভেটিভস সাচ অ্যাজ 3-মিথাইল অ্যাডেনিন বা 3-মিথাইল গুয়ানিন আর অলসো রিমুভড ইন দ্য সেম ম্যানার। কিন্তু এই অ্যাডেনিনটাই যদি 6th পজিশনে থাকতো বা এই গুয়ানিনের মিথাইলেশনটা যদি 5 পজিশনে থাকতো, তাহলে কিন্তু বেস পেয়ারিং এ কোনো অল্টারেশন হতো না, যেটা আমরা মিসম্যাচ রিপেয়ার সিস্টেমে দেখলাম। আশা করছি বোঝা যাচ্ছে। এই যে বেস, এই দেখতে পাচ্ছিস বেসটা সুগারের সঙ্গে এই যে গ্লাইকোসাইলেটেড বন্ড, এখানে দেখানো যাবে না, এই গ্লাইকোসাইলেটেড বন্ডটাকেই ডিএনএ গ্লাইকোসাইলেস রিমুভ করে দেয়। দেখতে পাচ্ছিস যখন এই বেসটা রিমুভ হয়ে যাচ্ছে, হওয়ার পর যে
অবস্থা তৈরি হয় শুধু ফসফেট আর সুগার, এই সাইটটাকে আমরা বলি এপি সাইট। মনে থাকে যেন পরীক্ষা আসতে পারে। এপি কথাটার মানে হচ্ছে আপিউরিনিক বা আপিরিমিডিনিক। ওকে, এপি সাইট বলি আমরা। কি বলি? এপি সাইট। আমার নামটা মনে রাখবি শর্ট ফর্মে, এপি সাইট মানে আপিউরিনিক সাইট, মানে উইদাউট এনি পিউরিন অর উইদাউট এনি পিরিমিডিন। এপি সাইট বলি আমরা, নো বেস ইজ দেয়ার। The removal of bases leaves an empty space in the DNA known as an episite. যেটা বললাম, এপি stands for either apurinic or apyrimidinic depending on which type of base was removed to create an episite. তারপরে আসে হচ্ছে এপি endonuclease that cuts the backbone of the DNA next to the missing base leaving a free 3' OH group. ওকে, তারপরে এপি এন্ডোনিউক্লিয়াস আসে, এই যে বলছে এপি এন্ডোনিউক্লিয়াস নিক্স দ্য ব্যাকবোন। এই দেখতে পাচ্ছিস ফসফোডায়াস্টার ব্যাকবোনটাকে কেটে দিচ্ছে, তার ফলে একটা ফ্রি 3' OH জেনারেট হচ্ছে, সেটাকে দেখে দেখে ডিএনএ পল 1 নতুন নতুন বেস অ্যাড করতে পারে, মানে প্রাইমারের কাজ করে। এপি endonuclease cuts the backbone of the DNA next to the missing base, leaving a free 3' OH group. DNA pol 1 then makes a short new piece of DNA starting with the free 3' OH group. As pol 1 moves along, it degrades the single strand in front of it by 5' exonuclease activity, and finally the next has been filled by the DNA ligase. আনইউজুয়াল বেসে এগুলো দরকার নেই, এই লাস্ট প্যারাগ্রাফটা কি কি হয় দরকার নেই। স্পেশালাইজড ডিএনএ রিপেয়ার মেকানিজমস আমার মনে হয় আর দরকার নেই পড়ার খুব একটা। জাস্ট এখানে ডিটেলিং এ অক্সিডাইজড গুয়ানিন লাগবে না। আচ্ছা, মিথাইল ট্রান্সফার ফ্রম লাগবে না, এই জায়গাটা লাগবে না, ঠিক আছে, এই জায়গাটা পড়ার দরকার নেই। স্পেশালাইজড ডিএনএ রিপেয়ার মেকানিজমস আর আলাদা করে পড়ার দরকার নেই, স্পেশালাইজড ইন জেনারেল পড়ে রাখলেই হবে। আচ্ছা, ফটো রিঅ্যাক্টিভেশন দরকার নেই, অ্যালকাইলেশন না, এগুলো দরকার নেই, এখনই পড়তে হবে না। ট্রান্সক্রিপশনাল কাপড়ে রিপেয়ার বাই রিকম্বিনেশন না, আর রিপেয়ার ইন ইউক্যারিওটস চেইন কনভার্সন না, এগুলো আর পড়তে হবে না, ঠিক আছে। তাহলে আমি দুটো রিপেয়ার সিস্টেমের কথা বললাম, একটা হচ্ছে যেটা বললাম এই দুটো পড়লেই হবে। একটা আবার বলছি, স্পেশালাইজড ডিএনএ রিপেয়ার মেকানিজমস এক্ষুনি পড়ার দরকার নেই, এগুলো পরে পড়বি যখন তোদের সিলেবাসে আরো ডিটেলসে আছে অন্য সেমিস্টারে। তাহলে জাস্ট আমাদের এটা বলবি, একটা হচ্ছে ডিএনএ রিপেয়ার বাই এক্সিশন অফ স্পেসিফিক বেসিস, আর একটা হচ্ছে তোর ইউভি ড্যামেজটাকে কি করে রিপেয়ার করে। মাটিস মাটিজ মাটেল পড়লেই হবে। অ্যাকচুয়ালি ইন জেনারেল আমি তোদের যে স্ট্যান্ডার্ড নোটটা দিয়েছি সেখানে আমার এক্সিশন রিপেয়ার সিস্টেম যেটা, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার আর একটা হচ্ছে বেস এক্সিশন রিপেয়ার। আমি দেখিয়ে দিচ্ছি ওখানে জায়গাটায়। এই দেখ, আমরা যেটা পড়লাম একটু আগে, দাঁড়া, এটা হচ্ছে মাটেলের গল্প বলা রয়েছে, যে ইউক্যারিওটিক মিসম্যাচ রিপেয়ার সিস্টেম, এখান থেকে পড়ার দরকার নেই। মিসম্যাচ রিকগনিশন না, ইউক্যারিওটিক রিপেয়ার সিস্টেম পড়ার দরকার নেই, ঠিক আছে, এগুলো পড়বি না, আমি ওটা আলাদা করে দিয়ে দেবো কেটে তোদেরকে। আচ্ছা, এলিমেন্টস অফ দ্য মিসম্যাচ রিপেয়ার সিস্টেম দরকার নেই, মিসম্যাচ তো পড়লাম। হ্যাঁ, জাস্ট আমি এই জায়গাটা একবার একটু বলে দিই, যেটা বলছিলাম যে এক্সিশন রিপেয়ার, যেটা এক্ষুনি যেটা পড়লাম সেটাকে আমরা বেস এক্সিশন রিপেয়ারও বলতে পারি, যেটা ডিএনএ গ্লাইকোসাইলেস এনজাইম কাজ করে থাকে, বেসটাকে এক্সাইজড করে দিচ্ছে, মানে স্পেসিফিক্যালি একটা বেসকে বাদ দিয়ে দিচ্ছে কেটে, ওই জন্য আমরা এটাকে বেস এক্সিশন রিপেয়ারও বলে থাকি। অ্যান্ড ইন দিস মেকানিজম মডিফাইড বেসেস আর রিকগনাইজড অ্যান্ড কাট আউট। এটা হতে পারে অ্যালকাইলেশন হয়ে গেছে বেসটার, বা ডিঅ্যামিনেশন যেটা বললাম সেটাকে ডিএনএ গ্লাইকোসাইলেস এনজাইম রিকগনাইজ করছে। এই যে বলছি যেটা জাস্ট একটুখানি পড়লাম, ছবিটা একটু দেখে নে, এই ছবিটা লিখতে পারলেই হলো। এই দেখ, এই দেখ ভালো করে, দিস ইজ দ্য ড্যামেজড বেসিস, দেখতে পাচ্ছিস, এটাকে বেস এক্সিশন রিপেয়ার বলি আমরা। ড্যামেজড বেসটাকে রেকগনাইজ করলো, দেখ, আর ডিএনএ গ্লাইকোসাইলেস রেকগনাইজেস আ ড্যামেজড বেস এন্ড ক্লিভস বিটুইন দ্য বেস এন্ড ডিঅক্সিরাইবোজ ইন দ্য ব্যাকবোন, ছবিতে দেখলাম আগের নোটটার। তারপরে এলো হচ্ছে এপি এন্ডোনিউক্লিয়াস। এপি এন্ডোনিউক্লিয়াস কি করলো, ক্লিভস দ্য ফসফোডায়াস্টার ব্যাকবোন, দেখতে পাচ্ছিস, near the epi site. তারপরে ডিএনএ pol 1 initiates repair synthesis from the 3' OH at the nick, removing the portion of the damaged strand with its 5' to 3' exonuclease activity and repairing it with undamaged DNA. The nick remaining after the DNA pol 1 has dissociated is filled by DNA ligase. Just এই ছবিটা এঁকে এই কথাগুলো লিখলেও বেস এক্সিশন রিপেয়ার ইজ টোটালি কমপ্লিট, আর কিছু বলার দরকার নেই। আর ফাইনালি হচ্ছে নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ারের ক্ষেত্রে কি হয়, হোল নিউক্লিওটাইড কেটে বাদ যায়, মানে শুধু বেস নয়, পুরো নিউক্লিওটাইড, মানে সুগার, বেস, ফসফেট সবাইকে নিয়ে।
তাহলে unlike the base excision repair, the enzyme in nucleotide excision repair recognizes the distortion in shape of the double stranded DNA structure caused by thiamine dimers or intercalating agents, যেটা আমরা দেখলাম UVR ABC, যেটা ঠিক আছে, যেটা আমরা দেখলাম ওখানে, এই যে দেখ UVR একটু আগেই আমরা পড়েছি। তাহলে ওটাকে বলতে পারি আমরা নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। আর গ্লাইকোসাইলেজের কথাটা বলতে পারি আমরা বেস এক্সিশন রিপেয়ার। তাহলে একটা ডিফারেন্স করে রাখবি এখান থেকে, খালি শুধুমাত্র এই বেস এক্সিশন রিপেয়ার আর বেস এক্সিশন রিপেয়ারের ছবিটা দেখতে পারিস, আর কিছু এখান থেকে পড়ার দরকার নেই, ওইটা ওই নোট থেকে পড়বি, ঠিক আছে? এই নোট থেকে আর কিছু যাবি না পড়তে, তলার দিকে এগুলো আর পড়তে হবে না, মানে এগুলো আর ইউক্যারিওটিক রিপেয়ার সিস্টেম পড়তে হবে না, নোটসে আছে থাক, পড়ার দরকার নেই, আমি ওটা কেটে পাঠিয়ে দেবো। আর তোর একটা ডিফারেন্স করে রাখবি বেস এক্সিশন রিপেয়ার আর নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ারের মধ্যে ডিফারেন্স। আর এই নোটটাও একটু না দরকার নেই, আর এগুলো কোনো পড়ার দরকার নেই, ইউক্যারিওটিকের গল্প কিছু পড়ার দরকার নেই। বল, কোনো প্রশ্ন থাকলে বল রিপেয়ার সিস্টেমের ওপর। এরপর আমরা যাব টেলোমারেজ গল্পে, লাস্ট গল্পে যাব টেলোমারেজের যে গল্পতে, ঠিক আছে? বল, কোনো প্রশ্ন আছে রিপেয়ার সিস্টেম নিয়ে, না রিপেয়ার সিস্টেম ঠিকঠাক বুঝেছিস? বল, বুঝেছিস? তাহলে টোটাল কিন্তু তিনটে রিপেয়ার সিস্টেম পড়লি। একটা হচ্ছে মাঠ এসএইচএল সিস্টেম, যেটাকে মিসম্যাচ, একটা পড়লি ইউভিআর এবিসি, হ্যাঁ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার সিস্টেম, আর একটা পড়লি ডিএনএ গ্লাইকোসাইলেজ এনজাইম দিয়ে রিপেয়ার, সেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় বেস এক্সিশন রিপেয়ার সিস্টেম। আচ্ছা, ফাইনালি আমরা চলে যাচ্ছি টেলোমারেজের কি কাজ, যেখানে ক্রোমোজোমের এন্ডকে এন্ড রেপ্লিকেশনে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার মনে হয় আগে একটা ভিডিও দেখে নিতে পারি, বা একটু লেখাটাও দেখে নিতে পারিস। আচ্ছা, এটা একটু দেখে নিন। The similarities between the prokaryotic and eukaryotic replications are both are bidirectional process. DNA polymerase work 5 prime to 3 prime, leading and lagging strand তৈরি হয়, প্রাইমার্স দরকার হয়। বাট যেটা ইউক্যারিওটস তার রেপ্লিকেশনে ফেস করে থাকে, যেটা প্রোক্যারিওট ফেস করে না, ওই জন্য বলছে the unique problems faced by eukaryotes that are not faced by prokaryotes are linear chromosome with ends. হ্যাঁ, প্রোক্যারিওটিক ক্রোমোজোম তো সার্কুলার, কিন্তু এখানে লিনিয়ার ক্রোমোজোম একটা শেষ এন্ড থেকে যায়, উইথ এন্ডস। মাচ মোর জেনেটিক মেটেরিয়াল, the typical animal cell has 50 times more DNA than the average E. coli, average E. coli থেকে। হ্যাঁ, দেখতেই পাচ্ছিস E. coli যেখানে 4.6 মিলিয়ন বেস পেয়ার থাকে, হিউম্যানসে সেখানে 3000 মিলিয়ন বেস পেয়ারস থাকে, or 650 times as much. Much more packaging, এখানে প্যাকেজিং সিস্টেম অনেক স্ট্রঙ্গার হয়। দ্য নিউক্লিওজোমস আমরা ছোটবেলায় পড়েছি বোধহয়, ডিএনএ ওন্ড অ্যারাউন্ড হিস্টোনস অ্যান্ড অল দ্য স্ক্যাফোল্ডস, সেম টুতে পড়েছি নিউক্লিওজোম মডেল, অ্যান্ড অল দ্য স্ক্যাফোল্ডস আর হাই অর্ডার প্যাকেজিং। ওকে, তা সেটাই বলছে যে couple with these factors, the DNA polymerases that are found in eukaryotes work much slower, not faster, আস্তে আস্তে কাজ করে। হ্যাঁ, বলছে at the rate they work, it would takes generally 30 days to copy the human genome if it was left two replication forks, if it was left two replication forks। কিন্তু এটা কি বাস্তবে হয়? একটা ডিএনএ রেপ্লিকেশন কি 30 দিন ধরে হয় আমাদের মধ্যে? এটা কখনোই সম্ভব নয়। বলছে the average E. coli replication fork walks around the chromosome at a staggering 10 to the power 5 base per minute. Okay, our eukaryotic counterpart can only manage somewhere between 500 and 5000 bases per minute. The only way to get around such slack work habits is to employ more enzymes. বেশি বেশি এনজাইম যদি আমি বলে না, অনেক মানে বড় কাজ হলে বেশি মিস্ত্রি লাগাও বা বেশি লোক লাগাও, তাহলে কাজটা অনেক কম সময় হয়ে যাবে। So there are multiple initiation sites scattered some 30 to 300 kilobases apart. Drosophila alliance, the fruit fly, has 5,000 much sites, while mammalian cells have 20,000, মানে origin of repli দেখতে পাচ্ছিস। So these initiation events have to be tightly coordinated, and with so many separate sites, the logistics seems too massive. It is regulated, but we don't know how. Most of what we do not know about the eukaryotic replication has been gained from studying the yeast, etc. যাই হোক, এগুলো আমার খুব একটা বলার দরকার নেই। তো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন সেটা বলতে হবে, যে এন্ড রেপ্লিকেশন প্রবলেম কাকে বলে, ঠিক আছে? এখানটা তো পড়ার দরকার নেই, ছেড়ে দে। হোয়াট ডু উইথ দ্য এন্ডস? অ্যাকচুয়ালি লিনিয়ার টেলোমিয়ার কাকে বলে এটা আমরা ছোটবেলায় পড়েছি। ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্ষেত্রে যে ডিএনএ এর এন্ডস তৈরি হয়, দ্য এন্ডস অফ দ্য ডিএনএ আর নোন অ্যাজ টেলোমিয়ার্স,
as each chromosome is one continuous double-stranded length of DNA, it has two telomeres. Okay, so replicating the ends and what to do with the ends are problems. There is a particular problem with the lagging strand actually. কারণ the 3' to 5' strand is copied no trouble as the leading strand. কারণ প্যারেন্টাল স্ট্র্যান্ড যদি 3' থেকে 5' হয় তাহলে অবভিয়াসলি ডটার স্ট্র্যান্ডটা হবে 5' থেকে 3', যেটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলে থাকি। সেই প্রবলেমে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় ল্যাগিং স্ট্র্যান্ডকে ইয়ে করতে গিয়ে লিনিয়ারের ক্ষেত্রে। তাহলে the lagging strand যার প্যারেন্ট হচ্ছে 5' থেকে 3' has small primers made every so often and filled in, ওই খেপে খেপে বারবার গ্যাপে গ্যাপে ফিল হয়। so there is no template at the end। এরকম হতে হতে দেখা যায় একদম এন্ড যখন চলে আসে তখন ওখানে আর কোনো টেমপ্লেট থাকে না ওটাকে গাইড করার জন্য। ওই জন্য there is no template at the end to bind to so when the primers are removed there is an overhang। তাহলে সেখান থেকে যখন প্রাইমারটা রিমুভ হয়ে যায় রেপ্লিকেশনের পর কাকে দেখে দেখে ওই জায়গাটা সিনথেসাইজ করবে কিচ্ছু বলা যায় না, ওটা একা একা নিজের মতো করে ঝুলতে থাকে, ওভারহ্যাং বলি ওটাকে আমরা। সো দিস ক্যানট বি ফিল্ড ইন বাই নর্মাল ল্যাগিং স্ট্র্যান্ড মেকানিজম বিকজ 3' OH is required and there is none at the end, কারণ প্রাইমার লাগার জায়গা নেই। দিস ইজ নট গুড, তাহলে তো ছোট হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে ইট এক্সপোজেস দ্য ডিএনএ টু ডাইজেশন হুইচ ওন্ট ইভেন্চুয়ালি ইট ইনটু দ্য জিনস এট দ্য এন্ড। সবসময় তাহলে ওই লিনিয়ার ক্রোমোজোমের ক্ষেত্রে সবসময় তাহলে একটা দিকের এন্ড কেউ না কেউ খেয়ে নেবে এবং ওই জায়গাটা ছোট হতে থাকবে, এটাকে বলি আমরা জিন ইরোশন। The other problem is that with each round আবার বলছি the other problem is that with each round of cell division the DNA would become shorter, ছোট হতে থাকবে, and this is known as the end replication problem। and this problem ভালো করে দেখ, this problem was solved by the discovery of a group of reverse transcriptase known as telomerases। ওকে, তাহলে টেলোমিয়ারকে এই যে টেলোমিয়ার এন্ডে যে প্রবলেমটা হচ্ছে রেপ্লিকেশনের সময় টেলোমেরিক এন্ডে সেটাকে সলভ করে টেলোমারেজেস। The discovery was made by an Australian scientist Elizabeth Blackburn। The end DNA যেটাকে টেলোমার্স বলছি তাদের মধ্যে একটা unusual sequence থাকে, several thousand copies of a tandem repeat which is species specific but is G-rich, তার মধ্যে গুয়ানিন থাকতেই হবে। আবার বলছি the end of the DNA that is telomeres, যে কোনো ডিএনএ টেলোমিয়ার হোক না কেন তার মধ্যে একটা unusual sequence থাকে এবং প্রত্যেকটা স্পিসিস বাই স্পিসিস ভ্যারি করে এই সিকোয়েন্সটা। ওই জন্য বলছে several thousand copies of a tandem repeat which is species specific but is G-rich। এবং এটা ট্যান্ডেম রিপিট মানে কিছু সিকোয়েন্স ওখানে বারবার রিপিটেশন হয়। দ্য ভার্টিব্রেট ভার্সন ইজ TTA GGG, দেখতে পাচ্ছিস টি এখানে দুবার রিপিট হলো, জি এখানে তিনবার রিপিট হলো, এই ধরনের সিকোয়েন্সকে আমরা ট্যান্ডেম রিপিট সিকোয়েন্স বলে থাকি। দিস রিপিটিং সিকোয়েন্স ইজ অ্যাডেড onto the 3' end by telomerases and is sometimes tucked in to the end forming a cap। Capping proteins associate to prevent nucleus erosion of the ends। কি করি বাইরে থেকে যদি আমরা জানি যে একটা টেলোমেরিক সিকোয়েন্সের সিকোয়েন্স কি হতে পারে, সেই ওয়াইজ আমরা যদি বাইরে থেকে তার কমপ্লিমেন্টারি একটা সিকোয়েন্স অ্যাড করতে পারি বাই দ্য হেল্প অফ দ্য এনজাইম টেলোমারেস এবং সিকোয়েন্সটাকে ঢাকা দিয়ে দিতে পারি, তাহলে আর কোনো নিউক্লিয়াস এনজাইম সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ পেয়ে তাকে খেয়ে ফেলতে পারবে না। তাহলে the telomerases contain an integral RNA component which has a sequence complementary to the repeat sequence, and this acts as a template for a reverse transcriptase reaction। The telomerase then moves to the new 3' end once the repeat has been added and does it till again। The telomerase protein component is a type of reverse transcriptase। The other strand then copies of the sequence by normal lagging strand mechanism। The 3' end of the telomers has an overhang and this mechanism is accounts for this। এইটুকু পড়লেই হবে। একটা ভিডিও দেখাচ্ছি, দেখ টেলোমিয়ার কিভাবে প্রবলেম সলভ আউট করে থাকে, দাঁড়া ভিডিওটা ভালো করে খেয়াল কর। দাঁড়া দেখ, এটা একমাত্র ইউক্যারিওটিকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। রাইট, এটা হচ্ছে হেলিকেজ। দেখতে পাচ্ছি আমরা এই স্ট্র্যান্ডটা তো নরমালি এটা হচ্ছে 5' থেকে 3' স্ট্র্যান্ড, যেটা কিনা হবে হচ্ছে অপোজিট দিকে ওরিয়েন্টেশন হবে, তো আমরা ল্যাগিং স্ট্র্যান্ড বলবো এটাকে। দেখ আচ্ছা আগে দেখে নি, এই স্ট্র্যান্ডটা তো লিডিং স্ট্র্যান্ড, একবারই প্রাইমার ইউজ হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা হবে নিচের স্ট্র্যান্ডটাকে সিনথেসিস করতে গিয়ে। দেখ ভালো করে,
দেখতে পাচ্ছিস বারবার প্রাইমার অ্যাড হচ্ছে। এটাকে আমরা ওকাসিটি ফ্র্যাগমেন্ট বলি। এবার হেলিকেস আস্তে আস্তে মুভ করবে, কারণ পুরো স্ট্যান্ডটাকে তো রেপ্লিকেট করতে হবে। করতে করতে যখন এই 3 প্রাইম এন্ডে এসে পৌঁছবে তখন সমস্যাটা আসবে। দেখ ভালো করে। দেখিস এইটা কি করে করবে? হাউ ইট ক্যান বি হ্যাপেন যখন আলাদা হয়ে যাচ্ছে। দেখ এবার ওই এন্ডটা দেখাচ্ছে। আপার স্ট্যান্ডটাকে নিয়ে কোনো সমস্যা নেই, এটা তো একদম নর্মাল লিডিং স্ট্র্যান্ড। সমস্যা হবে নিচের স্ট্র্যান্ডটাকে নিয়ে। দেখ ভালো করে। দেখতে পাচ্ছিস? তার মানে এরকম ভাবে হচ্ছে, দেখতে পাচ্ছিস? ক্লিয়ার? আরএনএস-এইচ রিমুভ করে। ইউক্যারিওটকে কিন্তু আরএনএস-এইচ আর ফিন-1 রিমুভ করে আরএনএ প্রাইমার গুলোকে। দেখ রিমুভ হয়ে গেল আরএনএ প্রাইমার গুলো। এবার এখানেই এন্ড। দেখ ভালো কর। গ্যাপ তৈরি হলো। আবার বলছি, এই এই যে গ্যাপগুলো তৈরি হলো এটাকে আমরা প্রাইমার গ্যাপসও বলতে পারি, বা নিক্স প্রাইমার গ্যাপস বলি। এই প্রাইমার গ্যাপগুলোকে ডিএনটিপি দিয়ে ফিল করতে হবে টেমপ্লেট স্ট্যান্ডকে দেখে দেখে, যেটাকে ডিএনএ পল 1 করে থাকে। দেখ ভালো করে। পলিমারেজ আলফা কাজটা করে থাকে ইউক্যারিওটিক সিস্টেমে। এবার ক্লিয়ার হলো? এই জায়গাটা কি হবে? এই জায়গাটা কি হবে? কারণ সিনথেসিস তো হয় সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে। তাহলে এইখানকার যে প্রাইমারটা অ্যাড হয়েছিল, খেয়াল করে দেখ, এই যে লাস্টের যে প্রাইমারটা অ্যাড হয়েছিল, এটা ক্রোমোজোমের এন্ড পোর্শন, যেটাকে আমরা টেলোমিয়ার বলছি। এর কি হবে? এই জায়গাটা কি সিনথেসিস হবে না তাহলে? আর হলেই বা কি করে হবে? 5 প্রাইম দিকে এইভাবে তো বেস অ্যাড করতে হয় পারে না। এই এই উল্টো দিকে তো বেস অ্যাড হয় না। তাহলে এখানটা কি হয়ে যাবে? এখানটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখ, দেখেছিস? তাহলে লাস্ট প্রাইমার রিমুভালটাই আলটিমেটলি কিন্তু প্রবলেমটা সলভ করে। এখানকার প্রাইমার রিমুভাল গুলোতে যে গ্যাপ তৈরি করেছিল সেটা তো ফিল আপ হয়ে গেল, নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু লাস্ট প্রাইমার রিমুভালটা যে গ্যাপ তৈরি করলো, সেই প্রবলেমটা কি করে সলভ আউট হবে? এটাকেই প্রবলেমটাকে সলভ করে টেলোমারেজ এনজাইম। তাহলে এই এনটাকে বলি আমরা টেলোমার। এই টেলোমারের প্রবলেমটাকে সলভ করছে টেলোমারেজ এনজাইম, যেটা একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। আচ্ছা, কি করে? এরকম যদি ওভারহ্যাং থেকে যায়, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ফিন 1 সেটাকে রিমুভ করে দেয়, বলছে দূর এটা এত ওভারহ্যাং টোভারহ্যাং লাগবে না, বাদ দিয়ে দাও সিম্পলি। কিন্তু যদি কিন্তু আমরা যদি আমাদের বলি না মাথাকে যদি কাজে না লাগাই, এবং ফিন 1 বারবার এইরকম ধরনের কিছু কিছু স্ট্র্যান্ডকে বাদ দিয়ে দেয়, তাহলে তো অটোমেটিক্যালি জিনটা বারবার ছোট হতে থাকবে, শর্টার হতে থাকবে। এটা তো উদ্দেশ্য সফল হলো না। হতে পারে তো এর মধ্যে কোনো কিছু স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট সিকোয়েন্স ছিল যা হয়তো সেলের কাজে লাগতো। তাহলে এইভাবে কিছুটা সিকোয়েন্স বারবার রিমুভ হয়ে যাচ্ছে, এটা তো হতে দেওয়া যায় না। হতে পারে এটা পার্ট অফ দ্য জিনোম। হতে পারে এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনস রয়েছে। এবং এই কারণের জন্যই মানুষের তাড়াতাড়ি এজিংও হয়, এরকম কিন্তু প্রবলেমটা হয়। দেখ ভালো করে। ভালো করে খেয়াল কর। টেলোমারেস এনজাইম, টেলোমারেস এনজাইমের নিজস্ব একটা আরএনএ টেমপ্লেট থাকে, দেখতে পাচ্ছিস? তার সঙ্গে সঙ্গে ও টেলোমারেস অ্যাক্টিভিটিও শো করতে পারে। আবার আবার দেখ ভালো করে। মানে ওর পলিমারাইজিং অ্যাক্টিভিটিও রয়েছে, প্লাস ও টেমপ্লেট হিসেবেও কাজ করে। দুটো কাজই একসঙ্গে করবে।
দেখ ভালো করে। এই জায়গায় একটা ইউনিক সিকোয়েন্স থাকে টেলোমেরিক পোর্শনে, প্যারেন্টাল স্ট্র্যান্ড এটা। এটাকেই টেলোমার সিকোয়েন্স বলে। এই দেখ কিরকম টেলোমেরিক সিকোয়েন্স ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজমের থাকে এখানে বলা রয়েছে। এবার এখানে কি বসালাম আমি? একদম। হ্যাঁ, কে বসলো? টেলোমারেস এলো। দেখ ভালো করে। দেখেছিস? খেয়াল করলি? বোঝা গেল কি করে সলভ করলো? আরেকবার দেখ ছবিটা। কি ক- কি করে বসছে দেখ, বারবার ও ম্যাচ আপ করছে, এমন দুটো বেসের সঙ্গে ম্যাচ করছে যেখানে এখানকার দুটো বেসের সঙ্গে ম্যাচ করে যায়। ভালো করে দেখ, ভালো করে এমন ভাবে বসছে বারবার, এবং সেইটুকু পোর্শনকে রেপ্লিকেট করে দিচ্ছে। খেয়াল কর। এ দেখ, এসে দেখ। লাস্ট টু বেসেসকে দিয়ে ম্যাচ করাচ্ছে দেখ, লাস্ট টু বেস দেখ ভালো করে, লাস্ট দুটো বেসের সঙ্গে ম্যাচ করাচ্ছে দেখ, সি জি এ টি ম্যাচ করলো। কি করলো তাহলে এবার দেখ, দেখ এ দেখ, দেখেছিস? আবার দেখ খুলে যাবে। আবার দেখ, হওয়ার হওয়ার পর আবার লাস্ট দুটো বেসের সঙ্গে ম্যাচ করালো। খেয়াল করতে পারছিস? তোমার লাস্ট দুটো বেস আর ফার্স্ট দুটো বেস কিন্তু সেম। খেয়াল কর, সি এ সি এ, এইভাবে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে। আর একটু বড় করলো স্ট্যান্ডটাকে, দেখেছিস? ওর নিজের মতো কমপ্লিমেন্টারি এন্ড তৈরি করে ফেললো। তাহলে এইটা হচ্ছে অরিজিনাল জিনোম, আর এইটা হচ্ছে এইটুকু বাড়লো। এখনো কিন্তু 3 প্রাইম হাইড্রোক্সিলেন নেই, কিন্তু প্রাইমেসটা তো তৈরি করতে পারবো আমি, কারণ আমি জানি তো সিকোয়েন্সটা কি আছে এখানে। এবার ব্যাস, গল্প শেষ। আবার একই প্রবলেম চলে আসছে কিন্তু। কিন্তু আমরা এখানে প্যারেন্ট স্ট্র্যান্ডটাকে রিমুভ করতে পারবো, কারণ এটা জাঙ্ক ডিএনএ। ঠিক তো? এইখানে কেন জাঙ্ক ডিএনএ বুঝতে পারলি? কারণ ওটা আমি অ্যাড করেছিলাম ইচ্ছে করে, প্রাইমারটা অ্যাড করবো বলে। ব্যাস, একদম। ব্যাস, আমি আমার অরিজিনাল স্ট্যান্ডটা পেয়ে গেলাম। দারুণ বুঝিয়েছে এটা। তাহলে টেলোমারেসটা আলটিমেটলি এটা যেখানে টেলটা বাদ চলে যাচ্ছিল সেটাকে সেভ করে ফেললো। বল বুঝেছিস কিনা? হ্যাঁ স্যার। বাকিরা বল। হ্যাঁ স্যার একটা বলুন। কথা বলবো? হ্যাঁ বল। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি মাঝখানে বেরিয়ে গেছিলাম, প্রথমটা দেখতে পাইনি, আমি আরেকবার রিপিট করবেন? আমি ভিডিওটা পাঠিয়ে দিলে হবে? হ্যাঁ স্যার, তাহলেও হবে। আচ্ছা, না কেউ যদি বুঝতে না পেরে থাকিস তাহলে আমি বল আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমার মনে হয় একদম ক্লিয়ার, তাই না? একদম ক্লিয়ার, এবং ভিডিওর কথাগুলো শুনে শুনে সেটা যদি খাতায় লিখে নিস তাহলে অন্য কোনো নোট আর পড়তে হবে না। বুঝতে পারলি? ভিডিওর কথাগুলো শুনে শুনে যদি খাতায় লিখে নিস, তোরা কথাগুলো শুনতে পেলি না তাই, একদম খুব সুন্দর করে বুঝিয়েছে যে এন্ড রেপ্লিকেশন প্রবলেম কি করে টেলোমারেস সলভ করে থাকে। দারুণ বুঝিয়েছে ছবিটায়। দেখ, সবাইকে জিজ্ঞেস করছি, বাকিরা বুঝতে পেরেছিস? কারোর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারিস। বুঝেছিস? তাহলে কি ছেড়ে দেবো? ভিডিওটা ডাউনলোড করে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? আর রিপেয়ার সিস্টেমটা ওখান থেকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে বুঝেছিস তো? আমার কোনো প্রশ্ন নেই, তাহলে ইটস ওকে। বাড়িতে ভালো করে পড়, রেপ্লিকেশন কিন্তু শেষ। ভালো করে পড়, রেপ্লিকেশনের উপর আমি কিন্তু পরীক্ষা নেব কিন্তু এবার, খুব তাড়াতাড়ি। মানে 15-16 তারিখ, 2 হপ্তার মধ্যে রেপ্লিকেশন পুরো রেডি করে ফেল। নরমে গরমে না পড়লে কিন্তু এটা তৈরি হবে না আর। 16 তারিখ পরীক্ষা নেব। ঠিক আছে? যেদিন কলেজ খুলছে 16 তারিখ। ঠিক আছে, রেখে দিলাম। বাই। থ্যাংক ইউ স্যার।